নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বাংলাদেশ থেকে ভারতে ঘুরতে এসে চলন্ত ট্রেনে পর্যটকদের ব্যাগ থেকে টাকা সহ সোনার অলংকার ছিনতাই, আতঙ্কে দুই বাংলাদেশি পর্যটক। অপরদিকে বৃন্দাবন থেকে ঘুরে এসে বাড়িতে চুরির ঘটনায় চরম দুর্ভোগে জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার শানুপাড়ার বাসিন্দা। বিগত কয়েক মাস যাবৎ বন্ধ মাল ব্লকের চেল নদী খোলার দাবিতে জাতীয় সড়ক অবরোধ, নদীর সাথে যুক্ত শ্রমিকদের। বাংলাদেশ থেকে ঘুরতে এসে চলন্ত ট্রেনে পর্যটকের ব্যাগ থেকে টাকা সহ সোনার অলংকার ছিনতাই, ঘটনার পর থেকে আতঙ্কে দুই বাংলাদেশি পর্যটক। জানা গিয়েছে, চলতি মাসের 23 তারিখে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই বাংলাদেশি পর্যটক। গত 24 তারিখ রাতে কাঞ্চনকন্যা ট্রেনে দার্জিলিং ও সিকিম ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে আসছিলেন তারা। অভিযোগ, ওই ট্রেনেই অচেনা দুজন তাদের চা খেতে দেন। চা খাওয়ার পরই জ্ঞান হারান তারা। এরপর জ্ঞান ফিরে দেখতে পান তারা হাসপাতালে রয়েছেন। পরবর্তীতে শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করেন তারা, যদিও জিআরপি তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করে বাংলাদেশি পর্যটক ইয়ানা। বর্তমানে কিভাবে নিজের দেশে ফিরবেন সেই চিন্তায় ঘুম উড়েছে তাদের। স্যালাইন লাগানো হাতে, আমাকে 2টা স্যালাইন দিচ্ছে, দেওয়ার পরে আমার জ্ঞান ফিরছে। তারপরে দেখলাম যে আমার পার্সে 15,000 রুপি ছিল, সেটা নাই। তারপর 5,000 বাংলাদেশি টাকা ছিল, সেটা নাই। আর আমার হাতে একটা গোল্ডের 4 গ্রামের ব্রেসলেট ছিল, সেটা নাই। তারপরে আমার একটা কুয়েতের 5 দিনার ছিল, সেটা নাই। মানে সব কিছু ঘাটাঘাটি করে সব নিয়ে নিছে। আর আমার কাজিনের পুরা ওয়ালেটটাই নিয়ে নিছে। ওর ওখানে ভিসা কার্ড, তারপর 7,000 বাংলাদেশি টাকা, 15,000 রুপি, সব কিছু নিয়ে নিছে। ইভেন আমাদের ফোন চার্জারও নিয়ে নিছে, আমার টিকিটটা পর্যন্ত নিয়ে নিছে। ও ফুলবাড়ি গেছে টাকা তুলতে। আতঙ্কে আসলে আমি কখনোই এরকম এক্সপেকটেশন ছিল না। আমি ভাবছি যে ইন্ডিয়ায় মানুষ অনেক সেফ, অনেক হেল্প করে। তো আমি কালকে এফআইআর করছি। পুলিশ আমাকে, এখানকার পুলিশ বলছে যে, কালকে আমরা পুলিশের আন্ডারেই ছিলাম, পুলিশ বলছে যে এফআইআর করেন, না হলে লিখিত দেন যে আমরা যা হয়ে গেছে এগুলোর মধ্যে আর নাই। তো আমি বলছি না, আমি এফআইআর করবো। তখন এফআইআর লিখছি, তখন উনি বলছে যে আপনাকে মালদা স্টেশন যেতে হবে না, আপনাকে ফোন করবে, আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাকে ফোন করবে, তখন আপনি আপনার স্টেটমেন্ট দিয়ে দিন। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর ওনাদের একজন মহিলা পুলিশ আমাদেরকে এখানে রেখে যায় রাতে। তারপরে এখানে থাকলাম। এখন গেলাম যে আমরা কিভাবে বাংলাদেশে ব্যাক করব। আমাদের শরীরের অবস্থা ভালো না, 5 রাত ধরে আমরা ঘুমাই না। তো এখন আমাদের একটা ব্যবস্থা করেন। তখন বলতেছে যে আপনাদের মালদা স্টেশনে যেতে হবে, স্টেটমেন্ট দিতে হবে আপনার। বৃন্দাবন থেকে ঘুরে এসে চরম দুর্ভোগ, খোয়া গেছে সোনাদানা। এলাকায় ড্রাগস সহ নেশার জমজমাট আসর, অভিযোগ পঞ্চায়েত সদস্যের। বুধবার ভোর হতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার শানুপাড়ায়। ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, শানুপাড়ার বাসিন্দা শম্পা রাউত সম্প্রতি পরিবার নিয়ে বৃন্দাবন ভ্রমণে গিয়েছিলেন বাড়ি ফাঁকা রেখেই। ফিরে এসে দেখতে পান ঘরের আলমারিতে রাখা স্বর্ণালংকার, নগদ টাকা উধাও। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। ছুটে আসে এলাকার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ। ঘটনা প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, এলাকায় দীর্ঘ সময় ধরে মদ, গাঁজা, ড্রাগসের রমরমা কারবার চলে আসছে। এই বিষয়ে বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি, যার খেসারত দিতে হলো আজ রাউত পরিবারকে। কি নাম আপনার? ঝুমা রাউত। এটা কোন জায়গা? শানুপাড়া। কবে কি দেখলেন, কি হয়েছে? এটা আজকে সকালবেলা যখন আমি ঘর দুয়ার ঝাঁট দিতে আসছি, দেখি এই ঘরটা তালা মারা ছিল, দেখি তালা খোলা। সবাইকে আমি পাড়ার লোককে ডাকলাম, ডাইকে ঘরে ঢুকলাম, দেখি আলমারিও খোলা, এই আলমারি খোলা, লক টক সব খোলা, যা টাকা পয়সা যা জিনিসপত্র ছিল সব নিয়ে নিছে। কত টাকার আনুমানিক হবে? এখন কত টাকা ছিল এটা আমার শাশুড়ি বলতে পারবে, আমি বলতে পারবো না। সোনা গয়না ছিল? হ্যাঁ, গয়নাগাটি ছিল, কিছু আছে আবার কিছু নাই।
তো আপনারা কোথায় ছিলেন? আমি তো ওই যে ওই শেষ মাথা ঘরে ছিলাম। আর এই ঘর ফাঁকা ছিল? এই ঘর ফাঁকা ছিল, তালা মারা ছিল। সবসময় কি এরকমই থাকে? এই ঘরটা আজকে 15 দিন ধরে তালা মারাই আছে। শাশুড়িরা বৃন্দাবনে গেছে, তালা মারে দিয়ে গেছিল। তাহলে পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছে, পঞ্চায়েত তো আসছে। আর পুলিশ? পুলিশকে এখনো জানানো হয় নাই। তো লকার ভাঙা নেই, অথচ টাকা? হ্যাঁ, লকার ভাঙা নাই, কিন্তু এইদিকে টাকা পয়সা এদিকে কিচ্ছু নাই। কি হতে পারে মনে হয় আপনার? আমি কি বলবো, এখন তো কিছু বলতেও পারি না। লক ভাঙা নেই, অথচ তালা খুলে লক ভাঙা ছাড়াই চুরি গেছে অনেক সোনা টাকা চুরি। কি হতে পারে আপনার মনে? দেখুন, এই আমার এলাকায় আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েছি এখানে মদ, গাঁজা এবং ড্রাগসের কারবার চলছে। এবার আমরা পুলিশকে জানানোর পরেও এই ড্রাগসের যে কারবারি তারাই হয়তো সম্ভবত এই চুরি চামারিটা হচ্ছে। প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমরা পুলিশকে নিয়ে লোক ধরিয়েও দিয়েছি রাত্রেবেলা করে, তারপরেও এখনও পর্যন্ত যে ড্রাগসের কারবার এখনও বন্ধ হয়নি। তাই প্রশাসনকে বলবো এখানে একটু টহল দিতে, যাতে করে এই ড্রাগসের কারবারটা যাতে বন্ধ হয়। এর আগেও তো দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে যে আপনারা নেশা করছে। হ্যাঁ, এখানে নেশা করে হয়েছে এবং পুলিশকে নিয়ে এসে আমরা তাকে ধরিয়েও দিয়েছি তাদেরকে। তারপরেও এখনও পর্যন্ত কমেনি। আমার মনে হয় পুলিশের প্রশাসনের এখানে একটু বাড়তি তৎপরতা নিয়ে এই এলাকার টহল দেওয়া দরকার। শীতের সময় কম্বল ও জামা উপহার 9 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির। শীতের হাত থেকে বাঁচাতে এবার উদ্যোগ নিল 9 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি। এদিন সকালে 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে একটি করে কম্বল ও শিশুদের জন্য জামা উপহার দিল 9 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির সভাপতি সুজন হাজরা। বুধবার সকালে সুভাষ উন্নয়নপল্লী এলাকায় তিনি শতাধিক মানুষের হাতে এই ধরনের উপহার তুলে দিলেন। আর এই ধরনের উপহার পেয়ে খুশি প্রকাশ করেছেন সকলেই। তারা বলে, শীতে অনেক কষ্ট পেতাম, তাই একটি কম্বল পেয়ে আমাদের দারুণ সুবিধে হলো। কম্বল এবং দিলেন জামা কাপড়, কি কারণে বলতে? এটা আমি প্রত্যেকবারই দিয়ে থাকি, এবারও সেটা দিলাম। শাড়ি, ছোটদের গরম জামা, কম্বল। কি কারণে দেন প্রতিবার? আমি সেবামূলক কাজের সাথে যুক্ত, তাই দিই। কার তরফে দিলেন এটা? হ্যাঁ, জাতীয় কংগ্রেসের তরফ থেকে। 9 নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এর আগেও দিয়েছেন? হ্যাঁ, এর আগেও দিয়েছি। 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ঘটনায় তুমুল উত্তেজনা। 5 বছরের এক শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল 63 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তেজিত জনতা ক্ষোভে অভিযুক্তের বাড়িতে চড়াও হলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আহত হয়েছেন বাগডোগরা থানার এক এএসআই। অভিযোগ, কয়েকদিন আগে ওই এলাকার 4 বছরের এক শিশু বাড়ির পাশের মাঠে খেলছিল। সেই সময় তাকে চকলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় অপূর্ব দেবনাথ নামের ওই অভিযুক্ত। ঘটনার 2 দিন পেরিয়ে গেলে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার মা তাকে জিজ্ঞাসা করায় সমস্ত ঘটনা খুলে বলে সে। এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। এলাকাবাসীরা চড়াও হয় ওই ব্যক্তির বাড়িতে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বাগডোগরা থানার এক এএসআই আহত হন, মাথায় আঘাত লাগে তার। অপরদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসে বাগডোগরা থানায়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান পরিবারের লোকজন। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। আজকে 4 দিন আগের ঘটনা, 22 তারিখের ঘটনা। বাচ্চা মাঠে খেলতে গিয়েছিল। খেলতে গিয়ে যে বাচ্চা 2 দিন পরে বাচ্চা ওর মাকে এসে বলছে যে আমার খুব ব্যথা করছে প্রাইভেট পার্টে। তো ওর মা অত গুরুত্ব দেয়নি। 3-4 দিন পর মানে আজকে সকালে ভালো করে দেখছে মা এত ব্যথা করছে কেন। বাচ্চা যখন খুব চিৎকার চেঁচামেচি করছে, তারপর দেখছি যে ভিতরে মানে ইনজুরি পাইছে। তারপর আমরা বললাম যে কোথা থেকে হলো বাবু, তুমি কি পড়ে গেছিলে? বলছে না, আমাকে একটা আঙ্কেল আঙুল দিয়েছে, ভিতরে ফিজিক্যাল করছে আঙুল দিয়ে। তারপর আমরা বললাম কোন আঙ্কেল, আমরা পুরো পাড়ার লোককে সবাইকে দেখালাম। তো বাচ্চা বলছে না না না। তারপর যখন ওনার বাড়িতে গিয়েছি আমরা, উনি বলছে, যখন ওই বাচ্চা দেখে বলছে যে হ্যাঁ এই আঙ্কেলটাই করেছে, অমুক জায়গায় করেছে আর এইভাবে করেছে। সব বাচ্চাই বললো। বাচ্চার 5 বছর বয়স। বাচ্চা আমরা এখন জানি না, আমরা মেডিকেল যাবো তারপর।
এখনো জানি এখনো ব্যাপার হয়নি, মানে লেখালেখি হচ্ছে, আমরা যাই আসতেছি আমরা দিবে। তারপর লোকের নাম কি যারা হ্যাঁ, ওনার নাম হচ্ছে অপূর্ব দেবনাথ। উনি একলাই বাচ্চা, তো ওনাকে দেখাইছে। অবিলম্বে বিদ্যালয়গুলিতে বকেয়া কম্পোজিট গ্রান্টের দাবিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, উপসমিতির পক্ষ থেকে জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো। বুধবার উপসমিতির সদস্যরা জেলা শাসক দপ্তরের শিক্ষা আধিকারিকের কাছে তাদের এই ডেপুটেশন পেশ করেন। জেলার বিদ্যালয়গুলিতে 2024 শিক্ষাবর্ষের কার্যক্রম প্রায় শেষ হতে চললেও সর্বশিক্ষা দপ্তর থেকে চলতি বছরের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতে কম্পোজিট গ্রান্টের টাকা এখনো পাওয়া যায়নি বলে দাবি। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি প্রকল্প বিদ্যালয় স্তরে রূপায়ণের জন্য বিদ্যালয়গুলির কম্পোজিট গ্রান্টের অর্থ থেকে ব্যয়ভার বহন করার সরকারি নির্দেশনাও জারি হয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রশাসনের পক্ষে সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনা করতে সমস্যা তৈরি হয়েছে। বিদ্যালয়গুলিতে দৈনন্দিন শিক্ষা সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দ্রুত চলতি শিক্ষাবর্ষের কম্পোজিট গ্রান্টের টাকা পাঠানোর দাবি উল্লেখ করা হয়েছে ডেপুটেশনে। প্রত্যেক বছরই ছাত্র সংখ্যার উপর নির্ভর করে কম্পোজিট গ্রান্ট বলে একটা টাকা দেওয়া হয়, সেটা 75,000 থেকে 1 লাখ পর্যন্ত হয়। দুটো ধাপে দেওয়া হয়, 37,500 যাদের 75,000 পায়, আর যারা 1 লাখ পায় 50,000, তারপর আবার 50,000। এই 2024 শিক্ষাবর্ষ প্রায় শেষ হয়ে গেল, এখন তো 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর, আমরা 1 টাকাও এখন পর্যন্ত পাইনি। এইটা ছাড়া বিদ্যালয় পরিচালনা করতে করা অসম্ভব। ইলেকট্রিক বিল প্রচুর আসে, সেই টাকা দিতে হয়, সুইপারের টাকা দিতে হয়, পরীক্ষা নিতে হয়, সে পরীক্ষার খাতার নিতে হয়, প্রিন্টিং মেটেরিয়াল, কোশ্চেন নিতে হয়, এই প্রচুর খরচা থাকে, যেগুলো ছাড়া আমরা বিদ্যালয় চালাতেই পারবো না। এই নিয়ে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি প্রধান শিক্ষক শিক্ষিকা জলপাইগুড়ি যে উপসমিতি আছে তার পক্ষ থেকে আমরা আমাদের এসএসএম এর যে প্রধান ডিপিও তার কাছে একটা ডেপুটেশন দেব। শিক্ষক সংগঠন থেকে এসেছিলেন, ওনাদের এর আগেই মানে ওনাদের বিষয়টা ছিল এই যে কম্পোজিট গ্রান্টের এই শিক্ষাবর্ষের জন্য কম্পোজিট গ্রান্টের একটা দাবি দেওয়া নিয়ে ওনারা এসেছিলেন। ঠিক আছে, সেটা না হওয়ার জন্য তো স্কুলের মানে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, স্কুলগুলো অসুবিধা নিশ্চয়ই হচ্ছে। কম্পোজিট গ্রান্টটা যে পারপাসের জন্য আমাদের দেওয়া হয় সেই সমস্ত পারপাসগুলো হ্যাম্পার্ড হচ্ছে বলেই আমরা বিভিন্ন সোর্স থেকে যে ইনফরমেশন পাচ্ছি ফ্রম দ্য টিচার্স অ্যান্ড দ্য সিপিসিস যারা আছেন। তো সেটা নিয়ে আমরা স্টেটে আমরা কথাও বলেছি, আমাদের যখন স্টেটের ভিডিও কনফারেন্স বা ইত্যাদি হয়, তো স্যারেরাও আশ্বাস দিয়েছেন বিষয়টাকে দেখে নেওয়া হচ্ছে। স্যার, ওনারা যেটা দিলেন আজকে ডেপুটেশন, সেটা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান? হ্যাঁ, অবশ্যই তাই, সেটাই আমাদের দস্তুর আর কি। কোনো ডেপুটেশন দেওয়া হলে আমরা তাদের যে দাবি দেওয়া সেটা আমরা হায়ার অথরিটিকে অবশ্যই। সংগঠনটি বলে যে রাজ্যের কোন স্কুলে গিয়ে না, এটা পুরো আমাদের যতটুকু ইনফরমেশন আছে কোনো আমাদের ইয়েতেই আর কি, জেলাতেই মানে ইউনিফর্ম সিদ্ধান্ত আর কি, এটা যখন আসবে সমস্ত জেলাতেই আসবে আর কি। আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে ডুয়ার্সের মেটেলি ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা টিএমসিপি নেত্রী বিদ্যা বার্লা বিতর্কিত বক্তব্য পেশ করেন। আগামীতে কলেজে নির্বাচনে লড়াই করতে হবে, কিভাবে আমাদের জয়ী হতে হবে সেই বিষয়ে মানসিক একাগ্রতার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে তীর ধনুক নিয়েও লড়াইয়ের ময়দানে নামতে হবে, কেননা প্রাক্তনরাও মাল কলেজ নির্বাচনে এভাবেই তীর ধনুক নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন। আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে এমনই বিতর্কিত বক্তব্য পেশ করলেন ডুয়ার্সের মেটেলি ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা টিএমসিপি নেত্রী বিদ্যা বার্লা। উল্লেখ্য, এদিন জেলা পার্টি কার্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে বৈঠক করেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এমনই মন্তব্য করেন টিএমসিপি নেত্রী। এদিকে এদিনের আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি বলেন, 2026 সালের বিধানসভার ফলাফল সারা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গে অত্যন্ত ভালো হতে চলেছে। যত দিন যাচ্ছে মানুষের বিশ্বাস ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বাড়ছে। তবে সামান্য ভুল বোঝাবুঝি সব সংগঠনেই থাকে।
আরজি করের ঘটনাকে ভুল পথে চালিত করার পেছনে রাম বাম যুক্ত। আগামী দিনে কলেজ নির্বাচনগুলিতে বিরোধীরা হাজার চেষ্টা করলেও শিক্ষার পরিবেশ নষ্ট করতে পারবে না বলে তিনি জানান। এদিকে টিএমসিপি নেত্রীর করা মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে জলপাইগুড়ি জেলা এসএফআই এর তরফে। দেখুন, এই যে আমরা চাইলে এত বড় মিটিংও করতে পারতাম শুধু ইলেকশনের আগে। এইভাবে সারা বছর ধরে নিত্য নতুন যোগাযোগ রাখার প্রধান উদ্দেশ্য যাতে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট থাকে। সংগঠনের করতে গেলে একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হবে, সেটা সব দলেই থাকে। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে তারা আপনার সংগঠন আপনার কতটা নিয়ন্ত্রণে আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিগত আমি আমার সময়কাল দায়িত্ব নিয়ে যদি শুধুমাত্র বলি, আমি প্রায় 6 বছর একটু অতিরিক্ত সময় রাজ্যের সভাপতি হয়েছি। এই 6 বছরে আমি তেমন কোনো খুব বেশি ঘটনা আপনারা দেখেননি, হাতে গোনা হয়তো 4-5টা হবে, এবং সেটাও অতি দ্রুত এবং পর্যাপ্ত স্টেপ নেওয়া হয়েছে। আমি বিশ্বাস রাখি 2-4টে বিক্ষিপ্ত ঘটনাও যাতে না ঘটে তার চেষ্টা করব। কিন্তু দেখুন, গন্ডগোল তো সর্বদা নিজেদের মধ্যে হয় না, গন্ডগোলটা অনেক সময় তৈরি করা হয়। এই আরজি করার গন্ডগোলটাই বাড়ার পেছনে কিন্তু আজকে প্রমাণিত যে এটা নিশ্চিতভাবে কোনো জায়গায় হয়তো কিছু হয়েছে, কিন্তু এই গন্ডগোলটা ভুল পথে চালনা করেছে রামবামের একটা জুড়ি। মানুষ তাদেরকে রায় দিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি কলেজ ইলেকশনের ক্ষেত্রেও বিরোধীরা নিশ্চিতভাবে হাজার চেষ্টা করলেও শিক্ষার পরিবেশকে নষ্ট করতে আমরা দেব। আজকের আলোচনা আমরা এই জলপাইগুড়ি জেলার কলেজের প্রধান নেতৃত্বদের নিয়ে এবং ব্লক টাউনের প্রধানদের নিয়ে, সভাপতি সহসভাপতিদের, ভাইটাল পার্সনদের তাদের নিয়ে, যাতে আমরা আগামী দিনে এই সংগঠনটার কোথায় কি সুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, কোন কলেজের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, ব্লক টাউনের কি সমস্যা হচ্ছে, এদের হয়তো অনেক কথাটাকে যেগুলো আমায় বলে উঠতে পারেন। আমি প্রত্যেক 2 মাস অন্তরই এখানে আসি বা 1 মাস 1.5 মাস অন্তর আসি এবং এইভাবে ছোট ছোট করে বসি, এবং আপনারা দেখছেন আমাদের খাতা আছে, সেখানে কারা কারা এসছেন না এসছেন সব লিপিবদ্ধ করা, এবং তারা যা বক্তব্য দিচ্ছেন সেটা আমি আসার আগে থেকেই শুরু হয়েছে এবং লিপিবদ্ধ হওয়া শুরু হয়েছে। আমরা সেগুলো লিস্ট আউট করে নিই, আমার মতন করে বা আমাদের মতন করে সাংগঠনিকভাবে যে সমস্যার সমাধান করা সম্ভব সেগুলো আমরা দেখে নেব। এবং অবশ্যই সংগঠনদের মোরালি বুস্ট আপ করারও একটা ফ্যাক্টর। আজকে তারা তাদের সঙ্গে থাকা তাদের লিডারশিপদের একসঙ্গে দেখতে পাচ্ছে, কথা বলছে। আমি বিশ্বাস করি এটা অনেক নতুন ছেলেমেয়ে উঠে আসে, এবং আজকের ছেলেমেয়েরা এত ভালো, এখানকার ছেলেমেয়েরা এতটাই পলিটিক্যালি ইনভেস্ট হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমি দেখছি। আমি নিশ্চিত আগামী দিনে এই অঞ্চলে, এই আপনি যদি উত্তরবঙ্গ স্পেসিফিক্যালি বলেন, যদি আমরা বিশ্বাস করি পুরো বাংলাটাই আমাদের কাছে এক, কিন্তু উত্তরবঙ্গে স্পেসিফিক্যালি তৃণমূল কংগ্রেসের রেজাল্ট 2026-এ প্রচন্ড ভালো হতে চলেছে। সেটা আমি শুধুমাত্র আপনার এই দুটো উপনির্বাচনের রেজাল্ট নয়, এদের প্রত্যেকের চোখ মুখ কথাবার্তা, এবং এখানে আসার সঙ্গে সঙ্গে অনেক চায়ের দোকানে বসে আড্ডা মেরেছি, আমি কোনো দোকানে বসে মোমো খেয়েছি, কোনো দোকানে বসে টুকটাক খাবার খেয়েছি। আমি কথা বলে বুঝতে পেরেছি মানুষের বিশ্বাস ভরসা যত दिन যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ছে। हम लोग की जो नेत्री है ममता बनर्जी, नवंबर में शायद हम लोग का इलेक्शन होने वाला है। हम लोग बहुत दिन से सुनने में आ रहा है कि हम लोग का इलेक्शन होगा, तो अभी इलेक्शन का घड़ी पहुंच गया है। तो मैं बेसिकली हम लोग का माल कॉलेज से बोलना चाहूंगी कि अभी ये लोग बोले कुछ, तो देखिए हम लोग को कभी भी किसी से ज्यादा नहीं समझना चाहिए या फिर कम भी नहीं समझना चाहिए, टक्कर का समझना चाहिए। अगर हम लोग मैदान में आएंगे, ऑपोजिशन अगर हम लोग के बगल में अगर नहीं रहेंगे तो हम लोग को खेलने में मजा नहीं आएगा। खेलना है तो दोनों होना चाहिए, ऑपोजिशन भी होना चाहिए, हम लोग को भी होना चाहिए, क्या तभी तो खेलने में मजा आएगा। तो हम लोग को ये नहीं सोचना है कि हम लोग का एबीपी नहीं है, एसएफआई नहीं है तब तो हम लोग मैदान में है, तभी हम लोग जीत हासिल करेंगे। तो हम लोग को एक ही चीज मतलब दिमाग में रखना पड़ेगा, जो हम लोग का अगर इलेक्शन है तो हम लोग को कैसे जीतना है, प्रयास। अभी हम लोग का सब प्रोग्राम खत्म हो गया है, इलेक्शन के ऊपर कॉन्सेंट्रेट करना पड़ेगा। साथ ही हम लोग को किस तरह से जीत हम लोग को हासिल करना है। देखिए क्यों वीडियो कर पड़ा, देखिए अगर हम लोग को अगर जैसे माइंड गेम तो खेलना ही पड़ेगा, साथ ही अगर युद्ध करना पड़े तो युद्ध करने के लिए तो हम लोग रेडी है। और हम लोग का माल कॉलेज का बात है, तो हम लोग का पहले भी मैं सुनी हूँ, जब मैं तो शायद कभी इलेक्शन नहीं देखी हूँ, लेकिन सुनने में आया है जो हमारे सीनियर है वो लोग बोलते हैं कि तुम लोग का माल कॉलेज में हम लोग बैकअप सपोर्ट दिए हैं, हम लोग आदिवासी संगठन तीर धनुष लेके आते हैं, तो वो चीज हम लोग जरूर है और जरूर करेंगे। ये तो हम लोग को कोई बोलने वाला बात नहीं है। तो मैं इतना ही बोलूंगी भैया को, जी हम लोग को तो उतना अच्छे से पता भी नहीं है, तो यहाँ पे आज हम लोग आए हैं, जो हम लोग को सीख मिले आगे के इलेक्शन में कैसा करना पड़ेगा, कैसा करना पड़ेगा, वही सीखने के लिए हम लोग यहाँ पे आए हैं। तो इतना ही बोल के मैं अपना वक्तव्य यही खत्म करती हूँ। এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা জানি যে দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে
জেলায় কর্মসূচি করতে বা লড়াই আন্দোলন সংগঠিত করতে ব্যর্থ। তো সেখানে দাঁড়িয়ে যখন কলেজগুলোতে নির্বাচন হবে, তো সেখানে দাঁড়িয়ে তারা সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন নিয়ে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে জয়লাভ করবে সেটা তো তারা পারবে না, এটা খুব স্বাভাবিক। তো সেখানে দাঁড়িয়ে তাদেরকে পেশি শক্তির বলে একটা সাধারণ ছাত্র ভোট জেতার জন্য তীর, ধনুক, বল্লম সেগুলোই ব্যবহার করতে হবে। আমি শুনলাম যে উনি এটাও বলেছেন যে বিগত দিনেও তারা সেই কাজ করেছেন এবং আগামী দিনেও যদি ভোট হয় তারা সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থনের আশা রাখেন না, তারা সরাসরি পেশি শক্তি দিয়ে ভোট জয়লাভে আশাবাদী। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। নদী খোলার দাবিতে জাতীয় সড়ক অবরোধ, নদীর সাথে যুক্ত শ্রমিকদের। বিগত কয়েক মাস যাবৎ বন্ধ মাল ব্লকের চেল নদী, অর্থাৎ চেল নদী থেকে বালি পাথর তোলা নিষেধাজ্ঞা রয়েছে। আর এতে সমস্যায় নদীর সাথে যুক্ত শ্রমিকেরা। কাজ হারিয়ে চরম সমস্যায় চেল নদীর পার্শ্ববর্তী এলাকার শ্রমিকেরা। তাই ক্ষিপ্ত শ্রমিকেরা বুধবার সকাল 9টা থেকে চেল নদীর কাছে 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে, যার ফলে সকালের ব্যস্ততম সময় জাতীয় সড়কে বহু গাড়ি আটকে পড়ে। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। নদীর সাথে যুক্ত শ্রমিকদের দাবি, অবিলম্বে নদীতে কাজকর্ম স্বাভাবিক করতে হবে। তাদের দাবি, তারা নদীতে কেউ বালি চালনি করে, কেউ পাথর ভাঙে, কেউ গাড়িতে নদীর বালি পাথর তোলে। এই কাজ করেই তাদের সংসার চলে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে এই চেল নদী বন্ধ করে রাখার কারণে রুজি রোজগার বন্ধ তাদের। তাই প্রশাসন দ্রুত চেল নদী না খুললে এই রোড অবরোধ চলতে থাকবে। আমরা একটা চিঠি পত্রিক করব আগে, আমাদের ডিমান্ড আছে, আমাদের লোক ধোঁকা মারা যাচ্ছে, আমরা রোলটি দিতে এগ্রি। সরকারি নর্মস অনুসার যা রোলটি আছে, যে লোকগুলো এখানে রোলটির দালালিগুলো করতেছে ওইসব আমরা মানবো না স্যার। আমরা 3 টাকা কত পয়সার রোলটি আছে, আমরা ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট করবো। আজকে মানে আপনারা রোড ব্লকেজের জন্য আমরা আগে ইস্যুটা এটা আছে, লেবারগুলো এই রোড ব্লকেজ করছে, এদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, খাইতে পারতেছে না। যা কাজকর্ম করে হাজার হাজার লোক খাইতো, ওই জিনিসটা বন্ধ হয়ে গেছে। পদ অবরোধ করলেন, এটার বিষয় নিয়ে একটুখানি বলুন, কি কারণে? পদ অবরোধের কারণ হলো যে আমাদের এখানে প্রায় 5000 লেবার শ্রমিক বসে আছে, কাজকর্ম নাই, এটাতে নদীতে রোডই নাই, এটার জন্য পদ অবরোধ করা। আচ্ছা, কতক্ষণ এই পদ অবরোধ করা হলো? আধা ঘন্টার মতো করছি, কেন কি আরও পেশেন্ট এখানে গাড়ি আছে, আমরা নিজেকে ভেঙে ধারাতে কিন্তু অনেক পেশেন্ট গাড়ি আছে, বেশি ডিস্টার্ব না করে আধা ঘন্টার জন্য। পুলিশ কোনো আশ্বাস দিল? পুলিশ মালদারা থেকে পুলিশ আসছিল, আবার ট্রাফিকও ছিল, বললো রিকোয়েস্ট করলো যে পেশেন্ট যেখানে আছে আমরা তারা মিডিয়া বাইরে পাঠাবো, জানাবো, আমাদের রাস্তাটা খুলবো। আচ্ছা, যদি পরবর্তীতে না হয় তাহলে তো আবারও বৃহত্তর আন্দোলন। আচ্ছা, আপনার নাম? কোন জায়গা এটা? আজ শক্তি বাহিনীর পক্ষ থেকে ময়নাগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সমাজ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের অধ্যক্ষা মহাশয়া সকল অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক বার্তার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে তৈরি চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সকলকে সচেতন করা হয় এবং এখানে আগত মাননীয় অতিথিরা তাদের বক্তব্য পেশ করেন বাল্যবিবাহ ও শিশু পাচার রোধের উদ্দেশ্যে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাহু, জয়েন্ট বিডিও ময়নাগুড়ি সোনাম শেরপা, আইসি ময়নাগুড়ি শ্রী সুবল ঘোষ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইন্ডিয়া শ্রী ঋষিকান্ত, বিএসএফ AHTU চ্যাংরাবান্ধা ইউনিট ইনচার্জ শ্রী সুবল কুমার লাল, সোশ্যাল অ্যাক্টিভিস্ট রামমোহন রায় এবং স্কুলের অধ্যক্ষা মহাশয়া সহ স্কুলের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই প্রসঙ্গে আইসি সুবল ঘোষ বলেন, বাল্যবিবাহ এবং শিশু পাচার নিয়ে সকলের সচেতন থাকা উচিত। অ্যাওয়ারনেসের ব্যাপারে আমরা চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড ট্রাফিকিং এর আগে অনেক প্রোগ্রাম করেছি। এই স্কুলে এটা আমরা প্রথম প্রোগ্রাম করলাম। আমাদের ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হচ্ছে মেয়েরা যারা আছে কম বয়সে তো বিয়ে হয়ে যাচ্ছে, আমি আশা থেকেই দেখেছি এবং বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে সেই চাইল্ড ম্যারেজের যে সংখ্যাটা আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছি। আমরা শুধুই এটাই মেসেজ দিতে চাইছি পুরো সমাজের মধ্যে যারা মেয়েরা আছেন, গার্জিয়ানরা আছে, ছেলেরা আছে, সবাইকে প্রত্যেকেই মেসেজ দিতে চাইছি যে হচ্ছে কম বয়সের মধ্যে ছেলেদের মেয়েদের যেন বিয়ে না দেয় এবং তাদের যে স্বপ্নটা আছে তারা উচ্চশিক্ষিত হবে এবং দেশের সুনাম অর্জন করবেন, আমাদের সমাজকে ডেভেলপ করবে। এই জন্য যেন সবাই এগিয়ে আসে ও সব জায়গায় যেমন ছড়িয়ে যায়, একটাও যেন চাইল্ড ম্যারেজ না হয় বা এইগুলো কোনো ট্র্যাপে পড়ে যেন কোনো চাইল্ড ট্রাফিকিং আমাদের এখান থেকে যেন না হয়। কোনো মেয়েকেই যেন বা তার মাকে বা বাবাকে যেন তার চোখের জল ফেলতে না হয়, এটাই আমাদের চেষ্টা। আগামী দিনেও আপনাদের এই প্রচার কন্টিনিউ চলছে এবং আগামী দিনেও আমরা সবাই মিলেই করছি, এই প্রোগ্রামগুলো করছি, বিভিন্ন জায়গায় করছি। হাতির হানায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। মৃত্যু রুখতে এবার হাতিকে জঙ্গলে সীমাবদ্ধ রাখতে গাছ লাগানোর পরিকল্পনা শিলিগুড়ি মহকুমা পরিষদের। জঙ্গলের চারপাশে নতুন করে হাতির খাদ্য হিসেবে ফল এবং কলা গাছ রোপণ করা হবে। মঙ্গলবার নকশালবাড়ির পাহাড় গুমগুমিয়ার দমদমা ডিভিশনে হাতির আক্রমণে মৃতের বাড়িতে গিয়ে মন্তব্য মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের। এদিন সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহকে নিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন সভাধিপতি। শৌচকর্মে গিয়ে হাতির হানায় মৃত্যু হন বিজয় নাগের। পরে সভাধিপতি জানান, সরকারি সহায়তায় পাশাপাশি চাকরির বিষয়টিও বিবেচনা করা হবে। সেই সঙ্গে হাতির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বন বিভাগের পাশাপাশি জঙ্গলের আশেপাশের পতিত জমিতে ফল এবং হাতির খাওয়ার উপযুক্ত গাছ রোপণ করা হবে, যাতে করে জঙ্গলের ভেতরে হাতি তাদের খাবার জোগাড় করতে পারে। এদিন প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য এবং চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাতে খুশি মৃতের ভাই সুমিত নাগ। তিনি জানান, তাদের পরিবারে তার দাদা বিজয় নাগ ছিলেন একমাত্র উপার্জনশালী ব্যক্তি। তার বৃদ্ধা মা এবং তার স্ত্রীকে দাদাই ভরণ পোষণ করতেন। আমরা বিভিন্ন প্রান্তে লাগানোর একটা চেষ্টা করছি, আর মানুষকেও বলবো যে সচেতন থাকবেন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। হাতিরা এই সময় আসে আর কি, ধানটা খাওয়ার প্রবণতা থাকে, ধান পাকার পরে ওরা জানে আর কি, যেগুলো বছর বছর হয়ে এসছে। এবার ওদেরও জায়গা অনেকটাই কমে গেছে যে মানুষ লোকালয়ে ঢুকে যাচ্ছে হাতিগুলো, কারণ ঘর বাড়ি এত হয়েছে, দিনের পর দিন তো মানুষের সংখ্যাও বাড়ছে, ঘর বাড়িও বাড়ছে, সেরকম হাতির সংখ্যাটাও এখন অনেকটাই বেড়েছে। তা আমরা মানুষকেও সচেতন করতে একটু সাবধানে থাকবেন, ভালো মতো রাতে, বিশেষ করে রাতের বেলাটা আর ভোরবেলাটা, এই সময়টা একটু সাবধানে সবাই থাকবে। এবং সরকার, ফরেস্ট ডিপার্টমেন্ট, আমাদের প্রশাসন সবাই আপনাদের সাথে আছে। কোনো রকম সহযোগিতা লাগলে এখন এর পরেও যদি, কারণ আরও অনেক জায়গা আছে যেখানে হাতির প্রবণতা আছে আসার, সেই সব এলাকাগুলোকে আগাম যদি আমরা জানতে পারি, এখনই আমরা লাইটের ব্যবস্থা আমরা করে দিতে পারি, যাতে এই দুর্ঘটনাগুলো আগের থেকে এড়ানো যায়। কারণ হওয়ার পরে লাইট দেওয়ার খুব একটা প্রাসঙ্গিকতাও নেই, আর ভালোও লাগে না এটা। আমরা যদি আগের থেকেই জানতে পারি যে এইসব এলাকাগুলোতে হাতি আসার প্রবণতা আছে, আমরা চেষ্টা করবো আগের থেকে যাতে ইলেকট্রিসিটি বা অন্য কোনো ব্যবস্থা আমরা করে দেওয়ার। শীতের শুরুতে আজ থেকে শুরু হলো ক্রিকেট লিগ। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আজ থেকে শুরু হলো 2024 ও 2025 সালের লিগ ক্রিকেট টুর্নামেন্ট। আর এখানে 20টি দল অংশগ্রহণ করে। আজ প্রথম খেলা জেসিসিএ ও নয়াবস্তি রিগ্রেশন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা দুটি টাউন ক্লাব ময়দান ও আরএসএ জিওয়াইএমএ ও এসি কলেজ ময়দানে লিগের খেলাগুলো হবে। আজ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ক্রিকেট লিগ চলবে।
আজ খেলার শুরুতেই জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন, বিভিন্ন ক্লাবগুলো তাদের মাঠ দিয়ে এই সমস্ত খেলা পরিচালনা করতে যথেষ্ট সাহায্য করেছে, তাই তাদের সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে। কি শুরু হলো? আমাদের 24 এবং 25 সালের লিগ শুরু হয়েছে। আজকের প্রথম খেলা টাউন ক্লাব মাঠে। আমরা লিগগুলো করব টাউন ক্লাব এবং আরএস এর মাঠে, এবং আজকে সুন্দর পরিবেশে টাউন ক্লাবে খেলা হচ্ছে এবং যা পরিবেশ তাতে ক্রিকেটের উপযুক্ত স্থান মনে করি আমি। এবং আজকের খেলায় অংশগ্রহণ করছে JCCA এবং নয়াবস্তি রিক্রেশন ক্লাব। 20টি দল অংশগ্রহণ করছে, এর মধ্যে কোচিং ক্যাম্পও আছে এবং ডুয়ার্সের দলও আছে। সবাইকে আমরা আমন্ত্রণ করেছি এবং 20টা দল অংশগ্রহণ করছে। আমরা চাই ক্লাবগুলোর সাহায্যে এবং আমরা তাদের সব রকম সাহায্য করব এই খেলা পরিচালনা করার জন্য। এবং আমি আম্পায়ার অ্যাসোসিয়েশন, সাংবাদিক বন্ধু সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের খেলাগুলো যাতে মানুষের মধ্যে প্রচার হয় তার জন্য যেন ব্যবস্থা। কয় তারিখ পর্যন্ত আসা? এখন থেকে প্রায় ফেব্রুয়ারির শেষ পর্যন্ত খেলাগুলো চলবে এবং টাউন ক্লাব কর্তৃপক্ষ, আরএসএ কর্তৃপক্ষ, জেএমএ কর্তৃপক্ষ এবং আরও যারা মাঠ দেয় তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই এই ক্রিকেট খেলার জন্য। এসি কলেজে আমাদের মাঠ দিচ্ছে। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। কোদাল বেলচার জামানা এখন শেষ, হাতে এসেছে আধুনিক ঘাস কাটার মেশিন। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে চালু হয়েছে আধুনিক যন্ত্রপাতি। কাজ হচ্ছে দ্রুত গতিতে। হাত দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য এবার আধুনিক মেশিন এলো, আর সেই মেশিন দিয়ে নোংরা আবর্জনা বা ঘাস কেটে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে জলপাইগুড়ি পৌরসভা। বেশ কয়েকদিন থেকে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে যে সমস্ত রাস্তার ধারে ঘাসের স্তূপ রয়েছে সে সমস্ত রাস্তাগুলোকে এই যন্ত্রটি দিয়ে পাশে ঘাস কাটার কাজ শুরু হয়েছে। এই যন্ত্রটির বিশেষত্ব হলো এই যন্ত্রটি চলে মোবিল বা ডিজেল দিয়ে এবং সহজেই যে কোনো জায়গায় ঘাস পরিষ্কার করা যায়। অতিরিক্ত কর্মচারী লাগে না এখানে, তাই এই মেশিন সবকিছুই সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। যখন আধুনিক হচ্ছে সবকিছু, তখনও পিছিয়ে নেই জলপাইগুড়ি পুরসভা। যেটা আগে হাত দিয়ে জঙ্গল পরিষ্কার করা হতো, এখন হাত দিয়ে এই মেশিন দিয়ে কতটা সুবিধা? ভালো, মানে কাজ একবারে পরিষ্কার হয়। কারা করায়? এটা হলো মানে স্যানিটারি অফিস হলো ভাইস চেয়ারম্যানের আন্ডারে ভাইস চেয়ারম্যান করায়। এই মেশিন দিয়ে এখন পরিষ্কার করে? হ্যাঁ, মেশিন দিয়ে হয়, লেবার দিয়েও হয়। মানে যেখানে মেশিন পৌঁছায় না সেখানে লেবার পৌঁছায়, আর যেখানে মেশিন পৌঁছাতে পারে সেখানে মেশিন দিয়ে কাটায়। কি লাগে মেশিনে? মেশিন পেট্রোল লাগে, মোবিল লাগে। হাতে যেটা সময় লাগে এটা কি কম সময় লাগে? এটা কম সময় লাগে, কাজও সুবিধা। হ্যাঁ, কাজও সুবিধা, পরিষ্কার হয় কাজ। এটা কি প্রথম করছেন এবছর নাকি আগে করছেন? না, 2 বছর ধরে। মানে আমাদের সুপারিনটেন্ডেন্ট অফিসার যে ওয়েস উনি আনা হয়েছে মেশিনে। এটা দিয়ে করছে না? মানে 2 বছর আগে আনা হয়েছে, এই বছর 2টা আনা হয়েছে। আগের বছর 2 বছর আগে একটা আনা হয়েছিল, এবছর 2টা আনা হয়েছে। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বাংলাদেশ থেকে ভারতে ঘুরতে এসে চলন্ত ট্রেনে পর্যটকদের ব্যাগ থেকে টাকা সহ সোনার অলংকার ছিনতাই, আতঙ্কে 2 বাংলাদেশি পর্যটক। অপরদিকে বৃন্দাবন থেকে ঘুরে এসে
বাড়িতে চুরির ঘটনায় চরম দুর্ভোগে জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার শানুপাড়ার বাসিন্দা। বিগত কয়েক মাস যাবৎ বন্ধ মাল ব্লকের চেল নদী খোলার দাবিতে জাতীয় সড়ক অবরোধ, নদীর সাথে যুক্ত শ্রমিকদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। Preview.